শিষ্টাচারের সাংঘাতিক একটা অবক্ষয় তৈরি হয়েছে। শ্লীলতার সংজ্ঞা বদলে গেছে, লজ্জার সংজ্ঞা বদলে গেছে। বাজে গালি দিয়ে আক্রমণ করে যে এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটাও তো গ্রহণযোগ্যতা পাচ্ছে না। কয়েকদিন ধরে রাজনীতিতে এই যে ধরনের আলোচনা হচ্ছে, একে অন্যের বিরুদ্ধে যে ধরনের বক্তব্য দিচ্ছে, আমি নাম না বলি, তারপরে যে ধরনের বক্তব্য আসছে, সব কিছু মিলে আসলে এই শিষ্টাচার নিয়েই কিন্তু এক ধরনের আলোচনা এখন চলে আসছে যে আসলে কী বলতে পারেন, কি বলবেন না, কেন বলছেন, এইগুলো বলা ঠিক না। আপনার একটু মতামত জানতে চাই। শিষ্টাচার বিষয়টা নতুন করে আলোচনায় এসছে এবং গতকালও একটা অনুষ্ঠানে প্রায় আধা ঘন্টার উপরে ধরে শুধু শিষ্টাচার নিয়ে আলোচনা করেছি রাজনীতিতে এবং সমাজে। শিষ্টের আচার সেইটাই শিষ্টাচার। এই শিষ্ট আবার একপাক্ষিকভাবে শিষ্ট থাকা যায় না। ফলে এক পক্ষ শিষ্ট থাকার চেষ্টা করলে আরেক পক্ষ যদি অশিষ্ট হয় তখন এই শিষ্টে মিলে শিষ্টের আচারটা আর থাকে না, এটা অশিষ্টাচারে পরিণত হয়। সেটাই বাংলাদেশে হচ্ছে। এবং শুধু রাজনীতির শিষ্টাচার নিয়ে আমরা আলাপ করছি, এটা এক রকমের আলোচনা, কিন্তু ওভারঅল আমাদের সোসাইটিতে শিষ্টাচারের সাংঘাতিক একটা অবক্ষয় তৈরি হয়েছে। শ্লীলতার সংজ্ঞা বদলে গেছে, লজ্জার সংজ্ঞা বদলে গেছে। আপনি কি কয়েক বছর আগেও এটা ভাবতে পারতেন যে প্রকাশ্যে একটা মেয়ে যে শব্দ আমি উচ্চারণ করতে পারবো না সেই শব্দ উচ্চারণ করে একটা বাজে স্লোগান দিচ্ছে, সেটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, তার পাশে ছেলেরা বসা, তার পাশে দাড়ি টুপিওয়ালা হুজুররা বসা, কেউ তাকে একটু থামাচ্ছে না যে বোন তুই একটু থাম। এটা কোন ব্যাখ্যায় আপনি ফেলবেন? ওর কি মা নাই, বোন নাই, বাবা নাই, আত্মীয় নাই? একবার মনে হলো না যে আমি এই ক্যামেরায় ধারণ হচ্ছে, এটা প্রচারের পরে, এটা ভাইরাল হওয়ার পরে আমি সমাজে মুখ দেখাবো তো পারবো না, হয় আমার ওই লজ্জাটা নেই, কিন্তু আমার মা বাবা তারাও তো প্রশ্নের মুখে পড়বে। আমাদের যারা রাজনীতির বয়ান তৈরি করেন দেশে বিদেশে, বিশেষ করে বিদেশ থেকে যারা করছেন এবং দেশের অনেকে মিলে যেই বাহাস তারা করেন, তাদের যেই ভাষা, ওই ভাষায় আবার লাখ লাখ ভিউয়ার, হাজার হাজার কমেন্ট তাদেরকে উৎসাহিত করছে। তাহলে তারা ওই ভাষাটা ব্যবহারে উৎসাহিত হচ্ছে, তাদের ভিউ বেশি হচ্ছে, ব্যবসা হচ্ছে। সুতরাং তাদের উৎসাহিত করবার মতো, কমেন্ট দেওয়ার মতো লোকও অনেক ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু এইটা যে একটা সোসাইটিতে এবং রাজনীতিতে শিষ্টাচারের ঘাটতিটাকে পুশ করে দিচ্ছে, এটা কি তারা ভাবছেন বা আমাদের সংবাদ মাধ্যম সেটা ভাবছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের পরে রাজনীতিতে মতভিন্নতা থাকবে, কৌশল থাকবে, তার মধ্যে কিছু অপকৌশল ঢুকে পড়বে, প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু শতভাগ বিরুদ্ধাচরণের সুযোগ তো এইখানে নাই। আসলে গণঅভ্যুত্থানের পরে অন্তত ফ্যাসিবাদ বিরোধিতা এবং গণঅভ্যুত্থানের প্রশ্নে তো সবাই একমত, এখানে বিরুদ্ধাচরণের সুযোগ নেই। বাংলাদেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রশ্নে মোটা দাগে সবাই একমত। বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের থেকে বের করে আনা, বাংলাদেশপন্থী হওয়া, সে বিষয়ে তো সবাই একমত। তাহলে বেসিক কিছু জায়গায় একমত হওয়ায় আর শতভাগ দ্বিমত করার, শতভাগ শত্রুতায় পরিণত হওয়ার সুযোগই নেই। সেই ক্ষেত্রে এই পক্ষের দলগুলির মধ্যে একজন নেতা আরেকজনকে বাজে গালি দিয়ে আক্রমণ করে যে এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটাও তো গ্রহণযোগ্যতা পাচ্ছে না, তার বিরোধিতা হচ্ছে। এবং আর আধা মিনিটে শেষ করে দেই, এই সংকটটা আবার এখনই যে হচ্ছে তা না। আপনি 20 বছর আগেও চিন্তা করতে পারবেন না যে একটা বড় দলের সাধারণ সম্পাদক বা প্রধানকে শারীরিকভাবে আক্রমণ করতে পারে অন্য দলের কর্মীরা। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো সজ্জন, শিক্ষিত, ভদ্র পলিটিশিয়ানকে, বিএনপির মতো বড় দলের সাধারণ সম্পাদককে যখন শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় চট্টগ্রামে সীতাকুণ্ডে, তারপর কি আওয়ামী লীগের শীর্ষ লেভেল থেকে এর নিন্দা জানানো হয়েছিল? তাদের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল? তারা উৎসাহিত করেছিল। ঠিক অন্যান্য দলও সেটা আস্তে আস্তে প্রসারিত হয়েছে। ফলে বাংলাদেশের ধীরে ধীরে রাজনীতি থেকে, সমাজ থেকে, পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিষ্টাচার শব্দটা সরে গিয়ে ওইখানে লজ্জাচারও সরে গেছে। ওইখানে কি এক মিশেল কালচার তৈরি হয়ে গেছে, আমরা যারা একটু আগের জেনারেশন, আমরা এটা বুঝে উঠতে পারি না। এটা কেন হচ্ছে, কারা করছে, উদ্দেশ্য কি, এবং শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এটা প্রতিরোধও কোনো ভূমিকা রাখছে না।